নমস্কার, আমি দেবজ্যোতি। আমার সান্ধ্যকালীন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। হঠাৎই আজকে রাজভবনের সামনে ধুমধুমার কাণ্ড। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 200 জন ঘরছাড়া মানুষকে নাকি নিয়ে রাজভবনে প্রবেশ করতে গেছিলেন। সেখানে পুলিশের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে যেটা অভিযোগ যে রাজভবনের সামনে যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু 144 ধারা রয়েছে। সেখানে নাকি রাজ্যপাল অনুমতি দিয়েছিলেন প্রবেশ করার জন্য। আচ্ছা, রাজ্যপাল 144 ধারা ভেঙে কি করে প্রবেশ করার অধিকার দিলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ রাজ্যপাল তার যে ভবন, সেখানে তিনি যাকে খুশি নিশ্চয়ই ডাকতে পারেন, কিন্তু একেবারে 200 জনকে ডেকে তিনি বৈঠক করবেন, তাদের সঙ্গে আলোচনা করবেন, তারা নাকি ঘর ছাড়া, তাদের সঙ্গে কথা বলবেন। তাহলে রাজ্য সরকারের কি করা উচিত? রাজ্যপালের বা কী করা উচিত? রাজ্যপালের উচিত ছিল পুলিশের পদস্থ কর্তা, বিশেষ করে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পুরো বিষয়টি জানানো এবং তাদের সঙ্গে অনুমতি নেওয়া। কিন্তু রাজ্যপাল কোনো কিছু তোয়াক্কা করলেন না। তিনি 200 জনকে প্রবেশ করতে বললেন। পুলিশের পক্ষ থেকে যেটা পদক্ষেপ নেবার সেটাই পুলিশ নিলেন, তাদের প্রবেশ করতে দিলেন না। কিন্তু স্মারকলিপি বিরোধী দলনেতার পক্ষ থেকে রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন যে নির্বাচনে চূড়ান্ত বিপর্যয় হয়েছে ভারতীয় জনতা পার্টির। অভিযোগের তীর এই শুভেন্দু অধিকারীর দিকে। শুভেন্দু অধিকারী সেই অভিযোগ বারবার শুনতে কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছেন। কখনো তাকে দলের পক্ষ থেকে দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, কখনো জগন্নাথ সরকার বারে বারে তাকে বিদ্ধ করছেন। তারপরে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব নাকি তাকে যথেষ্ট ধমক দিয়েছেন। এখন তাকে বলা হয়েছে আপনি পরিষদীয় দলের কাজকর্ম দেখুন, অর্থাৎ বিরোধী দলের নেতার যে কাজকর্ম সেটাই দেখুন। 77 জন বিধায়ককে দিলীপ ঘোষ তার হাতে তুলে দিয়েছিলেন, 18 জন সাংসদকে তুলে দিয়েছিলেন। 2024 লোকসভা নির্বাচনে সেই 18 থেকে 12 নেমে এসেছে, 6 জন সাংসদ কমেছে। 77 জন বিধায়ককে দিয়েছিলেন, সেই বিধায়কের সংখ্যা 7 জন কমেছে। আবার শুনছি নাকি তৃণমূল কংগ্রেসে বেশ কয়েকজন নবনির্বাচিত সাংসদ যারা জয়লাভ করেছেন তারা যোগ দেবেন এবং বেশ কয়েকজন এমএলএও নাকি লাইন দিয়েছেন। কারণ যাদের জায়গাতে ফল খারাপ হয়েছে আগামী নির্বাচনে যাতে জিততে পারেন, তৃণমূল কংগ্রেসে ভিড়তে তারা চাইছেন। দেখুন, আজকে সন্ধ্যার সময় হঠাৎই রাজভবনে শুভেন্দু অধিকারী 200 জনকে নিয়ে গেছিলেন। 144 ধারার আইনকে কোনো রকমভাবে তিনি তোয়াক্কা করেন না, কারণ শুভেন্দু অধিকারীর আইন ভাঙার একটা রেকর্ড আছে। তিনি আজকে বললেন যে যেন দেশে এমার্জেন্সি চলছে। শুভেন্দুবাবু 1975 সাল, সেখান থেকে 2 বছর প্রায় চলেছিল, অর্থাৎ 21 মাস চলেছিল এমার্জেন্সিতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল। কী কারণে এমার্জেন্সি হয়েছিল সকলেই জানে। সেই এমার্জেন্সির সময় 1977 সালে লেফট ফ্রন্টের জন্ম হয়েছিল। শুভেন্দুবাবু রাজনৈতিক জল গরমের জন্য মুখে যা আসে তাই বলেন। এমার্জেন্সির সঙ্গে আজকে পুলিশ আপনাদের প্রবেশ করতে না দেওয়ার কি মিল আছে আমি জানি না। আপনারা শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন, তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ये इमरजेंसी का टाइम भी नहीं हुआ सर। इसके बाद आपका क्या है? वो सोच रहा है वो उसको 29 सीट मिल गया, बंगाल में दूसरा कोई पार्टी नहीं है, लेकिन 2,35,00,000 वोटर दे वोटेड इन फेवर ऑफ लोटस। 39% पीपल दे कास्ट देयर वोट इन फेवर ऑफ बीजेपी। इतना बड़ा ताकत है अपोजिशन का, ये अपोजिशन को खत्म करना चाहता है, इसका साथ जनता नहीं है। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। তিনি গতকাল সল্টলেকে সাংবাদিক সম্মেলন করেছিলেন। তিনি বলেছিলেন সাংগঠনিক কোনো কাজকর্মে তিনি মাথা ঘামান না এবং তিনি শুধুমাত্র পরিষদীয় দলের কাজকর্ম এখন থেকে দেখবেন। কেন তাকে এই কথা বলতে হলো? কারণ রবিবার তিনি দিল্লি গেছিলেন। দিল্লির নেতৃত্ব, আরএসএসের সঙ্গে যাদের
লিয়াজও মেনটেন করে ভারতীয় জনতা পার্টির সেই নেতা এবং দুজন সংগঠনের নেতা শুভেন্দু অধিকারীকে যারপন্যায় রাজনৈতিক শিক্ষা দিয়ে দিয়েছেন। তারপরেই কিন্তু তিনি বলতে শুরু করেছেন যে সংগঠনের কাজ দেখার কাজ তার নয়। কিন্তু তারপরেই তিনি 200 জনকে নিয়ে রাজভবনে চলে গেলেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বলছেন যে নির্বাচনে যেহেতু ফলাফল খারাপ হয়েছে তার মূল কারণ হচ্ছে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি 28 জন প্রার্থীকে টিকিট দিয়েছিলেন, তার মধ্যে মাত্র 3 জন জয়লাভ করেছিলেন, একজন উত্তরবঙ্গের এবং 2 জন মেদিনীপুরের, বাকি 25 জন পরাজিত হয়েছিলেন। সেই দায় তার উপর পড়েছে। তারপরে বিজেপির রাজ্য নেতৃত্ব যেভাবে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ দুজনে কাছাকাছি এসেছেন, তাতেই যথেষ্ট রাজনৈতিক চাপে এই শুভেন্দু অধিকারী পড়েছেন। তারপরে তিনি এই রাজনৈতিক সিদ্ধান্তটি নিয়েছেন। আচ্ছা শুভেন্দুবাবু, যে 200 জনকে নিয়ে আপনি গেছিলেন, কটায় এফআইআর হয়েছে আপনি একটু দয়া করে আপনার এক্স হ্যান্ডেলে জানাবেন। কারণ ইতিমধ্যেই কোচবিহার থেকে যাদের নিয়ে এসেছেন তারা কেউ কিন্তু একটা অভিযোগ করেননি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন যে কোচবিহারে কোনো থানাতে ঘরছাড়াদের নিয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। শুভেন্দুবাবু, আপনার কাছে অনুরোধ রইল, আপনি দয়া করে বাংলার মানুষের কাছে এই 200 জনের তথ্য তুলে ধরুন এবং 200 জনের রাজনৈতিক পরিচয় আপনি প্রকাশ করুন। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলতে শুরু করেছে, বিশেষ করে রবীন্দ্রনাথ ঘোষ বলছেন, যাদের আপনি নিয়ে গেছেন, যাদের আপনি কলকাতাতে মহেশ্বরী ভবনে রেখেছেন, তারা এই রকম রাজনৈতিক ব্যক্তিত্ব যারা নির্বাচনের সময় মানুষের ঘর ভেঙেছিলেন, বাড়ি ভেঙেছিলেন, মানুষকে মারধর করেছিলেন, একাধিক মানুষের বিরুদ্ধে শ্লীলতাহানি থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ করেছিলেন। তারা যেভাবে তাণ্ডব চালিয়েছিলেন, তারাই কিন্তু নির্বাচনে যখন দেখা গেছে নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছেন তখন তারা ভয়ে ঘরছাড়া হয়েছেন। কারণ তিনি সেই ব্যক্তিরা কোচবিহারে যে তাণ্ডব করেছিলেন সেই তাণ্ডবের ফল তাদের পেতে হতে পারে, সেই জন্য তারা ঘরছাড়া হয়েছেন। আচ্ছা শুভেন্দুবাবু, একটা প্রশ্ন আছে, কাঁথিতে কতজন তৃণমূল কর্মী ঘরছাড়া আছে? নির্বাচনের আগের দিন একজন কর্মী মহিষাদলে মারা গেছিলেন, সেই অভিযোগ তো আপনার দলের বিরুদ্ধে। এই নির্বাচনে যে 2 জনের মৃত্যু হয়েছে, দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী। দুটো অভিযোগই কিন্তু আপনার দল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। আচ্ছা শুভেন্দুবাবু, কয়েকদিন আগের কথা স্মরণ করুন তো। আপনি বলছেন রাজ্যপালের অনুমতি নিয়ে আপনি রাজভবন অভিযান করতে গেছিলেন, তাদের নিয়ে অভিযোগ জানাতে গেছিলেন। কয়েকদিন আগে কৃষি ভবনে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদদের নিয়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের দাবি ছিল 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে বেশ কিছু। সেখানে পুলিশের পক্ষ থেকে কী করা হয়েছিল মনে আছে? মহুয়া মৈত্রকে দিল্লি পুলিশ কিভাবে চ্যাংদোলা করে নিয়ে গেছিল, সেই ছবি কি আপনি ভুলে যাচ্ছেন? দোলা সেনকে আপনারা কী করেছিলেন মনে আছে? আপনারা একজন আদিবাসী মহিলা, তৃণমূল কংগ্রেসের সরকারের তিনি মন্ত্রী, বীরবাহা হাসদার সঙ্গে কী করেছিলেন মনে আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে আপনারা টানাহাজিরা করেছেন, কিভাবে হেনস্থা করেছিলেন, কিভাবে মহিলাদের চুলের ঝুঁটি ধরে কৃষি ভবনের বাইরে বার করেছিলেন মনে পড়ছে? মানুষের স্মরণশক্তি অত্যন্ত কম, রাজনৈতিক নেতাদের তো স্মরণশক্তি আরও কম, কারণ তারা শুধু নিজেদের কথা মনে রাখে। তাই শুভেন্দুবাবু হয়তো মনে করতে পারছেন না। আচ্ছা, আজকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার পর, অর্থাৎ রাজভবনে যে নাটক আপনি করলেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে, তারপরে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কী বলেছেন আপনাদের একটু শোনাবো, তারপরে বিস্তারিত জানাবো। দেখুন, রাজভবনের সামনে বিরোধী দলনেতা আর নাকি 200 জনকে নিয়ে গেছে, ওটা নাটক। তার কারণ এই যে ভরাডুবি, বিজেপির ভরাডুবি, এবং তারপরে কার দিকে সমস্ত আপনার জন্য হার, আপনার জন্য হার, আপনার জন্য 2 গোষ্ঠী, 3 গোষ্ঠী, 4 গোষ্ঠীর মারামারি চলছে বিজেপির মধ্যে, সবাই দেখছেন।
হার থেকে নজর ঘোরাতে, ব্যর্থতা থেকে নজর ঘোরাতে, দলের কর্মীরা নেতাদের বিরুদ্ধে প্রশ্ন করছে, নজর ঘোরাতে নাটক। ঘর ছাড়া বলে কয়েকজনকে বাড়ি থেকে তুলে এনে খাইয়ে দাইয়ে নাটক করার জন্য পার্টি অফিসে রেখেছে। প্যাকেজ ট্যুর বাসে করে নিয়ে যাচ্ছে, হোমস্টে প্যাকেজ পার্টি অফিসে। শুভেন্দুবাবু, আপনার নিশ্চয়ই মনে আছে সেই কৃষি ভবনের কথা। সেখানে আপনাদের দিল্লি পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল, কিভাবে তাদের টানাহেজরা করা হয়েছিল, কিভাবে মহিলা সাংসদদের চুলের ঝুঁটি ধরে টেনে ফেলে দেওয়া হয়েছিল, সেই ছবিটা আপনারা একটু দেখুন। आप पीछे गइए, आपको बता रहा हूँ 3 घंटा से वेट करा कोई भी। আজকে এই সন্ধ্যার ঘটনার পরেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন যে একেবারে রাজ্যে এমার্জেন্সি চলছে। আচ্ছা শুভেন্দুবাবু, 1975 সালে আপনার কত বয়স ছিল? হয়তো 18-20 বছর। সেই সময় আপনি এমার্জেন্সিতে কি ঘটেছিল আপনি জানেন? আভ্যন্তরীণ ভারতবর্ষে কি ঘটনা ঘটেছিল? কেন ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করেছিলেন? আপনি একজন বিরোধী দলনেতা, আইনের রক্ষক, আপনার মুখে এমার্জেন্সির মতো শব্দ আপনি ব্যবহার করছেন। এরপর থেকে এই শব্দগুলো ব্যবহারের আগে একটু যত্নবান হবেন, কারণ আপনার হাতে আইন তৈরি হয়, আপনি একজন ক্যাবিনেট মিনিস্টারের সমতুল্য মর্যাদা পান। আপনাকে কেন এরকম একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হলো যখন নির্বাচনে আপনারা বিপর্যস্ত হয়েছেন? বিধানসভার হিসেবে 90-92টা আসন পেয়েছেন, তাহলে কি আপনি 2026-এ আশা ছেড়ে দিয়েছেন? তাই এই রকম একটি ইস্যুকে নিয়ে আপনি পথে নেমে পড়লেন? শুভেন্দুবাবু, যদি সত্যিই কেউ ঘরছাড়া হয়ে থাকে, নিশ্চয়ই তাদের নিয়ে আন্দোলন করার অধিকার আপনার আছে। কিন্তু এই যে 200 জনকে নিয়ে গেছিলেন, দয়া করে এই 200 জনের অভিযোগ যেটা থানায় জানানো হয়েছে বা কোর্টকে আপনি জানিয়েছেন, সেগুলো দয়া করে পাবলিক ডোমেইনে নিয়ে আসুন, সমাজ মাধ্যমে নিয়ে আসুন। বাংলার মানুষ জানতে চাইছে। তবে আপনারা যে শিক্ষা তৃণমূল কংগ্রেসকে দিয়েছিলেন কৃষি ভবনে, সেই শিক্ষা কি আপনি পেলেন বলে মনে করছেন? শুভেন্দুবাবু, আপনাকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব কি বলেছে? আপনি কেন গতকাল বলেছিলেন যে সাংগঠনিক কাজ আপনি দেখেন না? যদি ঘর ছাড়া কেউ থাকে, রাজ্য সভাপতি রয়েছেন, তিনি তাদের নিয়ে যাবেন। আপনি সেই 200 জনকে নিয়ে 144 ধারা ভঙ্গ করে একেবারে রাজভবনে প্রবেশ করতে যাবেন, আর পুলিশের পক্ষ থেকে আপনাদের রেড কার্পেট বিছিয়ে একেবারে ভেতরে প্রবেশ করার অধিকার দেবেন। সত্যিই কি দেশের আইন এতটা সহজ যে 144 ধারা আপনি ভাঙবেন, অথচ পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে না? তবে কয়েকটা প্রশ্ন। শুভেন্দু অধিকারীকে, আপনাকে নিয়ে যে অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখান থেকে বেরোনোর রাস্তা আপনাকে খুঁজে বের করতেই হবে। তবে সেই রাস্তা খুঁজতে যে নতুন রাস্তা আপনি অবলম্বন করছেন, তাকে দেশের আইন বা রাজ্যের আইন কতটা মান্যতা দেবে সেটা আপনাকে ভেবে দেখতে হবে। আর রাজ্যপালের কাছে আপনি অভিযোগ জানাতে যাচ্ছেন, তার বিরুদ্ধেই তো একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগ কিন্তু বাংলার মানুষ জানতে চায়, যে ভয়ঙ্কর অভিযোগ এই রাজ্যপালের বিরুদ্ধে রয়েছে, সেই অভিযোগের কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি। আপনি একজন অভিযুক্ত, তার কাছেই অভিযোগ করতে যাচ্ছেন, কারণ এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই করা হচ্ছে যে রাজ্যপাল যে একটা ভয়ঙ্কর অভিযোগে অভিযুক্ত, সেই সমাধান কি হলো? যার কাছে আপনি অভিযোগ জানাতে যাচ্ছেন, তিনি এখন তার অভিযোগের কোনো সমাধান করতে পারেননি। সেই মহিলার কাতর অনুরোধ করেছিলেন, কাতর আবেদন করেছিলেন যে আমাকে একটু জাস্টিস দেন,
কিন্তু যেহেতু তার হাতে সংবিধানের রক্ষা কবচ আছে, তাই তিনি এখনো পর্যন্ত কোনো জাস্টিস পাননি। তাই আপনি যে ঘরছাড়াদের কথা বলছেন, সেই ঘরছাড়াদের 200 জনের অভিযোগপত্র আপনি অবিলম্বে সবার সামনে নিয়ে আসুন। কারণ আপনি যে রাজনৈতিকভাবে বাঁচতে চাইছেন, রাজ্য বিজেপির নেতৃত্ব আপনাকে কিন্তু এতটা সহজে বাঁচতে দেবে না। কারণ আপনাকে যেভাবে বিজেপির রাজ্য নেতৃত্ব একটা বন্ধনে ঘিরে ফেলেছেন, কারণ পরাজয়ের দায় যেভাবে আপনার উপর দাগিয়ে দেওয়া হচ্ছে, তাতে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটা দিন। কারণ 2026 অনেক দূরে। নমস্কার, শুভরাত্রি।